প্রিয় দর্শক, অর্থ সংলাপে আপনাদের স্বাগতম। প্রতিদিন অর্থনীতি, শিল্প বাণিজ্যের নানা খাত উপখাত নিয়ে বিস্তারিত এবং বিশ্লেষণী এবং সমসাময়িক আলোচনার অনুষ্ঠানে আমরা যেটা করি, আজকেও তাই করব যে আমাদের বিজনেস নিউজগুলো দেখি আমি প্রথমে, তারপরে একটা বিষয় নিয়ে আমরা কথা বলি। আর আজ বিষয়টি হচ্ছে আয়কর, কারণ আয়কর দিবস আজ একটা বড় খাত হয়ে উঠছে। রাজস্ব আদায়ের প্রায় 39% আসছে আয়করে, এবং সেটা একটা বড় ক্ষেত্র হয়ে উঠছে। যদিও অনেকেই বলছেন যে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় আমাদের আয়কর আদায়ের হার অনেক কম। কেন কম, কিভাবে বাড়ানো যায়, এবং কোথায় কোথায় ঘাটতি এবং কাজের অবকাশ রয়েছে, সে বিষয়ে বলতে আমাদের সাথে আছেন একজন বিশিষ্ট অতিথি। এ বিষয়ে তিনি বিজ্ঞজন জনাব আহসান মনসুর, তিনি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। জনাব আহসান মনসুর, আপনাকে স্বাগত অর্থ সংলাপে। আমরা অর্থ সংলাপে আজকে যাওয়ার আগে, আয়করের বিষয়টা যাওয়ার আগে একটু বিজনেস নিউজ দেখে নেই। আমরা ফিনান্সিয়াল এক্সপ্রেস দেখতে পাচ্ছি এখন পাওয়ার গ্যাস ক্রাইসিস হিট চিটাগং বিজনেসেস। পুরনো খবর আবার নতুন করে এসছে। এনবিআর প্ল্যান্স টু এনফোর্স নিউ কাস্টমস অ্যাক্ট ফ্রম ফিসকাল 17। দৌলত আক্তার মারা একটা স্পেশাল রিপোর্ট একটা যা করতে যাচ্ছে। এনবিআর অনলাইন ট্যাক্স সিস্টেম ফ্রান্ডারিং অ্যান্ড বেসিক ম্যানেজার্স টেক পে কাটস। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো এখানে বলছে যে বাণিজ্য সহজীকরণ হলে বছরে $100 কোটি সাশ্রয় হবে। এটা বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে কার্সের গবেষণা। কার্স একটা বড় অর্গানাইজেশন, বেশ রেসপন্সিবল অর্গানাইজেশন। তারা যেটা করলো যে $1 বিলিয়ন সেভ হতে পারে একমাত্র শুধুমাত্র ট্রেড যদি ইজি হয়, তাতে এটা বড় ধরনের একটা জাতীয় আয়কর দিবস আজ। আয়কর দিবসে আয়করের নিউজ আমরা দেখতে পাচ্ছি। আরো কোন পেপার আমরা নিশ্চয়ই দেখব। কালের কণ্ঠ দুশ্চিন্তা শুধু আদা নিয়ে, বাজারে একটা প্রতিবেদন। বাজারে আদা চাহিদা এবং দাম অনেক, আসলে এটা যদিও আমদানি নির্ভর, আমরা এখন লোকাল উৎপাদন দিয়ে মিট করতে পারছি না আমাদের ডিমান্ড। আজ আয়কর দিবস, কর আদায়ে তৎপর এনবিআর, সচেতনতা বাড়াতে নানা উদ্যোগ। এখানে ফারজানা লাবণীর একটা স্পেশাল রিপোর্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি সমকাল, খুচরা বিক্রেতাদের উপর দায় চাপালেন ব্যবসায়ীরা। এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের পণ্য মূল্য পর্যবেক্ষণ কমিটির বৈঠক হয়েছে এটা। তারপর সমস্যা কবলিত 10 প্রকল্প চিহ্নিত করেছে বিশ্ব ব্যাংক। এই প্রকল্পগুলোতে আমাদের যে সমস্যা, আপনিও ছিলেন আইএমএফ, বিশ্ব ব্যাংক, আইএমএফ সবাই এটা বলেছে বিভিন্ন সময়, আবার নতুন করে দেখে দিয়েছে মানে এটা। তারপর আমরা দেখতে পাচ্ছি যুগান্তরের বিজনেস নিউজ, সেখানে দীর্ঘ পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে জলবায়ু। ইউএনডিপির সহায়তা প্রকল্প। ঈদে মশলার দাম না বাড়ানোর প্রতিশ্রুতি ব্যবসায়ীদের। ঈদ এগিয়ে আসছে, মশলার সবচেয়ে বড় মৌসুমে এটা, অথবা আগে ভাগেই একটা নিউজ কোরবানির মাংস আমাদের বলা হয় যে। তারপর আমরা যে বিজনেস নিউজ দেখলাম আজকে, আয়করের একটা প্রাধান্য ছিল এই ইয়েতে, যে কর প্রশাসন। আপনার কাছে কি মনে হয় যে হোয়াট ইজ দ্য স্টেট অফ ইনকাম ট্যাক্স সেক্টর নাও ইন বাংলাদেশ? ইনকাম ট্যাক্সের অবস্থা বাংলাদেশে আপেক্ষিক অবস্থা, আমি যেটা বলবো আপেক্ষিক বলতে আমি মিন করছি যে 100 টাকা যদি আদায় হয় তার মধ্যে ইনকাম ট্যাক্সের ভাগ কতখানি, সেটা কিন্তু ক্রমশই বাড়ছে। এবং এখন এই মুহূর্তে ইনকাম ট্যাক্স 39%, মানে ডোমেস্টিক ভ্যাট সাথে যদি আমরা তুলনা করি তাহলে ইনকাম ট্যাক্স 1 নম্বরে আছে। আচ্ছা, আর যদি ইম্পোর্ট ভ্যাট এবং ডোমেস্টিক ভ্যাট মিলিয়ে চিন্তা করি তাহলে ভ্যাট এখনো 1 নম্বরে আছে। 1 নম্বরে, জি জি। তো যেটা হোক, যাই হোক, কিন্তু ইনকাম ট্যাক্সের প্রবৃদ্ধিটা গত 5 বছর 6 বছরে খুব ভালো হয়েছে রিলেটিভলি। গত বছরটা একটু খারাপ গিয়েছে, কিন্তু এতদিন পর্যন্ত বেশ ভালো প্রবৃদ্ধি ছিল, যে কারণে এটার আপেক্ষিক রিলেটিভ পজিশনটা অন্যান্যদের চাইতে বেটার হয়ে গেছে। আচ্ছা, কিন্তু এটা সত্ত্বেও এটাও অস্বীকার করার উপায় নেই যে ইনকাম ট্যাক্সের সার্বিক কালেকশনের পরিমাণ এখনো 4% কম। এবং এই 4% কোনো মতেই সন্তোষজনক, জিডিপির 4% আমি বলছি, কোনো মতেই সন্তোষজনক নয়। এটার স্ট্যান্ডার্ড আইডিয়াল রেটটা কত হতে পারে? আমাদের মতো আইডিয়াল রেট বলে দুনিয়াতে কিছু নেই, কারণ এটা হয় কি, ডিপেন্ডিং যে কর কাঠামোটা কি, কোন ধরনের করের উপর কোন দেশ গুরুত্ব দিচ্ছে তার উপরে কিন্তু কর কাঠামোটা ডিপেন্ড করে। যেমন আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্টকে দেখি, সেখানে কিন্তু আয় সবচেয়ে বেশি আসে ইনকাম ট্যাক্স থেকে, 1 নম্বর, এবং অনেক বেশি, মানে হয়তো 80%, 90% ইনকাম ট্যাক্স থেকে। আচ্ছা, ইনকাম ট্যাক্স বলতে কর্পোরেট ইনকাম এবং ব্যক্তি খাতের ইনকাম। অন্যদিকে যদি আমি ইউরোপিয়ানদের দেখি, সেখানে কিন্তু মূল্য সংযোজন কর বা ভ্যাট, এটা নাম্বার 1 আছে, এবং সেটার উপর তাদের ডিপেন্ডেন্সটা বেশি। আচ্ছা, আমাদের হচ্ছে যে এতদিন পর্যন্ত আমরা পরোক্ষ করের উপর নির্ভরশীল বেশি ছিলাম, এখন ক্রমশ প্রত্যক্ষ করের উপর আমাদের মানে নির্ভরতাটা একটু বাড়ছে। এটা ভালো দিক, এটা ভালো দিক। এই জন্য যে প্রত্যক্ষ করের এটা সাস্টেইনেবল কি মনে হচ্ছে আপনার? অবশ্যই সাস্টেইনেবল। সাস্টেইনেবল মানে কি, এটাকে আরো
অনেক বাড়ানোর সম্ভাবনা আছে হ্যাঁ। এবং বাড়াতে হবে এবং সাস্টেন তো করতেই হবে, কারণ অর্থনীতির আকার বাড়ছে, ব্যক্তি আয় বাড়ছে, কর্পোরেট আয় বাড়ছে, উন্নয়নের চাহিদা বাড়ছে, হ্যাঁ, এবং আমাদের সরকারের চাহিদা বাড়ছে। সরকারের দিক থেকে ইম্পারেটিভ হচ্ছে যে কিভাবে আরো রেভিনিউ আদায় করা যায়, এবং রেভিনিউ যদি আদায় করতেই হয় তাহলে কোথায় আদায় করব, এবং সেটার জন্য এখন আর ওই আমদানি শুল্ক দিয়ে কিছু হবে না। আমদানি শুল্কের পরিমাণ ক্রমান্বয়ে কমে যাচ্ছে, গ্লোবালাইজেশন ফ্রি ইকোনমি কমে যাচ্ছে, দুনিয়া জোড়া বাধ্য, দুনিয়া জোড়া এটা কমে যাচ্ছে। বাংলাদেশেও এটা এক সময় এটা প্রায় 35-36% ছিল, এখন 12% নেমে এসেছে। রিলেটিভ আমাদের 100 টাকার মধ্যে 12 টাকা এখন আসে এখান থেকে, আগে যেটা 36 টাকা আসতো। তো সেটা কমে আসছে, এটা হয়তো আগামীতে সিঙ্গেল ডিজিটে চলে যাবে, 6-7-8% চলে যাবে। সেটাই ঠিক, এটা নিয়ে কোনো আক্ষেপ করার কিছু নেই। এবং এই যে ওইটার পতনকে আমরা এই দিক দিয়ে ধরে রাখবো। আচ্ছা, আমরা ধরবো ইনকাম ট্যাক্স দিয়ে, আয়কর এবং মূল্য সংযোজন কর। এই দুটোই হচ্ছে আমার মতে এই দুটোই হচ্ছে আমাদের কর ব্যবস্থার দুটো প্রধান। ইকোনমিক্স হিসেবে বাংলাদেশের ইকোনমিকে দেখেন, এর হেলথ অফ ইকোনমি, গ্রোথ অফ ইকোনমি, যদি একটু এস্টিমেট করতে বলি, তাহলে আমাদের যে এখন করদাতার সংখ্যা 22 লাখ, আমাদের 16.5 কোটি লোকের দেশে, এটা কি কতটুকু যৌক্তিক? 1 নম্বর 22 লাখ নয়, এটা এখন পর্যন্ত যা টিন সার্টিফাইড তাদের সংখ্যা কিন্তু 10 লাখের নিচে বা 10 লাখের মতো। কিন্তু টার্গেট করেছি আমরা 22 লাখ। টার্গেট 22 লাখ থাকুক, কিন্তু কোনোদিনও আমরা 22 লাখে যেতে পারিনি। আমরা 10, 11, 12 মধ্যেই এতদিন পর্যন্ত ছিলাম। তো এই বছর দেখা যাক কি করতে পারি। টার্গেট থেকে তাহলে অনেক দূরে থাকছি, অনেক দূরে আছি আমরা, টার্গেটের অর্ধেকের মতো আছি। আচ্ছা। এবং এটা কিন্তু শুধুমাত্র এখানে তা না, আমরা যদি ভ্যাট ব্যবস্থাতেও দেখি, সেখানে রেজিস্টার্ড ভ্যাটের সংখ্যা হচ্ছে 7 লাখ, প্রকৃত করদাতার সংখ্যা হচ্ছে 60,000 না। 7 লাখ থেকে 60,000? হ্যাঁ। তাহলে 7 লাখ রেজিস্ট্রেশন হলো কেন? মানে তারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন বেনিফিটটা নেওয়ার জন্য, বেনিফিটস। হ্যাঁ, কোনো ক্ষেত্রে তো আমদানিটা ছাড়াতে হবে, আমি রেজিস্ট্রেশন করে বসে থাকলাম, করে আবার গায়েব হয়ে গেলাম। এই ধরনের চর্চা কি আপনার কি মনে হয় যে অ্যাডভান্স কান্ট্রিগুলোতে হয় বা অন্যান্য? এইভাবে তো হয় না, এত বিরাট ভাবে। অবশ্যই কিছু হয়তো আমি বলবো যে 2%, 3% লোক আনট্রেসেবল হয়ে যেতে পারে, কিন্তু 90% লোক আনট্রেসেবল হয়ে যাবে, এটা খুবই অস্বাভাবিক। সেটা তো অ্যাকসেপ্টেবল না। সেদিক থেকে আমরা ইউনিক। কেন এই সংস্কৃতিটা কেন আসলো আমাদের? এটা হচ্ছে আমাদের কর ব্যবস্থার দুর্বলতার কারণে, এবং আমাদের কর ব্যবস্থার মধ্যে যে অসঙ্গতি, একটা সংগতিপূর্ণ একটা সামঞ্জস্যকরণ সময়ের সাথে সেটা নাই। অর্থাৎ আমি আজকে রেজিস্টার করলাম, কালকে আগামী বছর থেকে আমার কোনো খবর নাই। কেন খবর নাই? কোম্পানি খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এইটা খোঁজ দেওয়ার জন্য কোনো লোক নাই। এটা যে খোঁজ নিতে হবে, এটা নিয়ে এটাকে এস্টাবলিশ করতে হবে যে ওই কোম্পানি হয় ভুয়া ছিল, ভুয়া থাকলে পরে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হতো, সেগুলো তো ফলো আপ নেই। আমি ভুয়া এক কাগজ দিয়ে একবারের জন্য রেজিস্টার হয়ে আমি গায়েব হয়ে গেলাম, দ্যাটস আ নরমাল কোর্স অফ বিজনেস বাংলাদেশে। অন্য কোনো দেশে যখন সে মানে আপনার এন্ট্রি হলো, তার যে ডিটেইলস ওখানে দেওয়া থাকে, সেই ডিটেইলসেই তো কন্ট্রাক্টস এবং কানেকশন করে এটাকে ফলো আপ করা যায়। অবশ্যই ডিজিটাল পদ্ধতি করা যায়। কিন্তু আমরা যখন দেখি যে বেসিক ব্যাংক 700 কোটি 500 কোটি টাকা বা 60 কোটি টাকা লোন নিয়ে নিল, ভুয়া কোম্পানি দেখিয়ে একটার পর একটা শত কোটি টাকা, একটার পর একটা 60, 70, 80, 90, 100, 150 করে একটার পর একটা নিয়ে গেল, সবগুলোই ভুয়া অ্যাড্রেস, ভুয়া নাম, ভুয়াই, প্রকৃত মালিক কিন্তু চেয়ারম্যান সাহেব নিজে। সেখানেই যদি কোনো ফলো আপ না হয়ে থাকে, তাহলে এটা তো শুধু একটা ট্যাক্সের জন্য রেজিস্ট্রেশন করে মাল খালাস করে নেওয়া। সে তো দিয়েছে একবার, শুধু মাল তো দিয়েছে, তখন ট্যাক্স দিয়ে দিয়েছে, পরবর্তীতে তার কোনো দেওয়ার ইচ্ছা নাই। দেওয়ার ইচ্ছা নাই। এই নিয়তেই হয়তো ইচ্ছাটা নাই, এটা নিশ্চয়ই ইচ্ছা না থাকতে বাধ্য হয়েছে। সে এমন সংকট দেখেছে বা আগের অভিজ্ঞতা তাকে যে তাকে ওই চৌর্যবৃত্তি করতে বাধ্য করেছে। সেটাও হতে পারে, বাট আমার মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে ওয়ান টাইমার, তারা দ্বিতীয়বার দিতে ইচ্ছুক না। তারা মনে করে যে আমি এই মাল আনলাম, আর পরে দেখা যাবে, যদি আমরা আনি তখন দেখা যাবে, হ্যাঁ, সেটাই সেইভাবে হয়। বা কোম্পানির নাম নিয়ে হয়তো ইজি হতে পারে যে যেহেতু আমাদের ন্যাশনাল আইডি কার্ড আছে বা অন্যান্য পাসপোর্ট আছে, নিশ্চয়ই এগুলো যখন এন্ট্রিতে থাকবে তখন তো সে তো এরকম এতবার। আপনি যেটা চিন্তা করছেন যে আমাদের এনবিআর এর ভ্যাট ব্যবস্থা বা ইনকাম ট্যাক্স ব্যবস্থায় এটা চিহ্নিতকরণের উপায় আছে, কিন্তু কোনো উপায় নেই। তারা এখনো ব্রিটিশ আমলের যে কাগজ কলমের প্রশাসন, সেটাই চালিয়ে যাচ্ছে। কাগজ কলমের প্রশাসন দিয়ে কিন্তু কোন কেস ট্রেস করা যায়। আমরা এই বিষয়ে আপনার কাছে আবার আসবো, তবে একটি বিরতিতে যেতে হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, আমরা কথা বলছি ডক্টর আহসান ইসমাইল সাথে। তিনি
আপনি জানেন যে খুব বিদগ্ধ অর্থনীতিবিদ এবং কর ব্যবস্থা সম্পর্কে প্রচুর জানেন তিনি, বিশেষ করে আইএমএফ এ যখন ছিলেন বাংলাদেশের সাথে এই বিষয়টাতে, অন্যান্য অনেক ডেভেলপিং কান্ট্রিজের সাথে কাজ করেছেন। তার কাছে বিশ্লেষণ শুনবো আরো অনেক বিষয়, তবে একটি বিরতির পর।